ডিজায়ার আনলিস্ট লেখিকা সাবিলা সাবি পর্ব ৩১। মেক্সিকোর কনকনে ঠান্ডা বাতাস আর ফারহানের লেদার জ্যাকেটে সেই পরিচিত ঘ্রাণ, এই দুয়ের মাঝে লুসিয়া কখন যে ফারহানের পিঠে মাথা রেখে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল তা সে নিজেও জানে না। বাইকের ইঞ্জিনের গর্জন যখন ফারহানের অ্যাপার্টমেন্টের গ্যারেজে এসে থামল, তখন রাত প্রায় গভীর। মেক্সিকোর অন্ধকার জগৎ তখনও শান্ত হয়নি। ফারহান বাইক থামিয়ে লুসিয়ার হাতের বাঁধন আলতো করে ছাড়িয়ে দিল। লুসিয়া তখনও ঘোরের মধ্যে বিড়বিড় করছে। ফারহান কোনো কথা না বলে ওকে বাজগলা করে কোলে তুলে নিল। লিফটের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে ফারহানের চোয়াল শক্ত হয়ে এলো। লুসিয়ার বিধ্বস্ত চেহারা, মেকআপ মাখা চোখের কোণে শুকিয়ে যাওয়া জল আর ড্রাগসের প্রভাবে ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা ওকে এক অদ্ভুত দহনে পোড়াচ্ছে। ফ্ল্যাটে ঢুকে ফারহান ওকে সরাসরি মাস্টার বেডরুমে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। জ্যাকেটের চেইনটা খুলে দিতেই লুসিয়া ধপ করে ফারহানের হাতটা চেপে ধরল। ওর চোখ দুটো আধ বোঝা, কিন্তু সেখানে এক তীব্র হাহাকার। লুসিয়া ফিসফিস করে বলল, আমাকে রেখে চলে যাবে না তো? ফারহান স্থির দৃষ্টিতে ওর দিকে তাকালো। যে মেয়েটা কিছুক্ষণ আগে নাইট ক্লাবে নিজেকে শেষ করে দিচ্ছিল, সে এখন কতটা অসহায়। ফারহান ওর হাতটা সরালো না, বরং ওর কপালে জমে থাকা ঘামগুলো মুছে দিয়ে নিচু স্বরে বলল, আমি কোথাও যাচ্ছি না লুসিয়া, এখন চুপচাপ ঘুমাও। লুসিয়া ওর কথা শুনল না। ড্রাগসের শেষ রেশটুকু তখন ওর মস্তিষ্কে কামনার বিষ ছড়াচ্ছে। সে ফারহানের শার্টের কলার ধরে নিজের দিকে টেনে আনলো। ফারহানের ঠোঁটে খুব কাছে মুখ নিয়ে এসে বলল, তুমি আমাকে ঘৃণা করো জানি, কিন্তু ওই চুমুটা, ওটা কি কেবল আমাকে থামানোর জন্য ছিল ফারহান, নাকি ওটার পেছনেও কোনো লুকানো সত্যি আছে? ফারহান স্তব্ধ হয়ে রইল। উত্তর দেওয়ার মতো ভাষা ওর কাছে নেই। ও শুধু জানে লুসিয়াকে এই অবস্থায় দেখে ওর হৃৎপিণ্ডটা ছিঁড়ে যাচ্ছে। ফারহান অতিকষ্টে নিজেকে সংবরণ করে লুসিয়ার উপর থেকে সরে আসতে চাইল, কিন্তু লুসিয়া ওকে ছাড়ল না। মেক্সিকোর আকাশ ভেঙে তখন অঝোর ধারায় বৃষ্টি নামছে। অ্যাপার্টমেন্টের ছোট ফ্ল্যাটটায় এক গা ছমছমে নিস্তব্ধতা। বেডরুমে জ্বলছে কেবল একটি আবছা নীল আলো, যা অন্ধকারকে দূর না করে বরং আরও রহস্যময় করে তুলেছে। মেক্সিকান ড্রাগ ডিলারের সেই বিষাক্ত ইনজেকশন লুসিয়ার রক্তে এখন আরও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। বেডে শুয়ে লুসিয়া যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু সেই যন্ত্রণার আড়ালে এক আদিম অবাধ্য নেশা তাকে তিলে তিলে গ্রাস করে নিচ্ছে। কিছুক্ষণ পর ফারহান এক গ্লাস জল নিয়ে ওর পাশে বসতেই লুসিয়া এক ঝটকায় ওর শার্টের কলার ধরে নিজের দিকে আবারও টেনে নিল। লুসিয়ার চোখ দুটো লালচে কামনা তীব্রতা ড্রাগের ঘোরে। সে এখন পুরোপুরি হিতাহিত জ্ঞান শূন্য। সে ফারহানের ঠোঁটের খুব কাছে মুখ নিয়ে উত্তপ্ত নিঃশ্বাসে ফিসফিস করে বলল, ফারহান, অনেকটা দূরে ঠেলে দিলে। আজ এই বৃষ্টিতে আমি সব পুড়ে ছারখার করে দিতে চাই। আমাকে আটকেও না ফারহান, আজ আমাকে নিজের করে নাও। ফারহান নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই লুসিয়া আরো মরিয়া হয়ে উঠল। সে ফারহানের গলায় মুখ ডুবিয়ে দিয়ে এলোপাথারি চুমু খেতে শুরু করলো। লুসিয়ার সেই তপ্ত ঠোঁট আর কামনার ছোঁয়ায় ফারহানের সারা শরীরে মুহূর্তেই বিদ্যুৎ খেলে গেল। ফারহানের সুপ্ত পুরুষত্বে সজোরে আঘাত হানছে লুসিয়ার এই বন্য আচরণ। লুসিয়া ওর ঠোঁটের উপর নিজের ঠোঁট চেপে ধরে এক গভীর অন্ধকার নেশায় ডুব দিতে চাইল। ফারহানের নিঃশ্বাস ভারী হয়ে এলো। ওর নিজের ভেতরেও এক আদিম লড়াই শুরু হয়েছে। শিরায় শিরায় বইছে উত্তেজনার তীব্র স্রোত। এক মুহূর্তের জন্য ফারহান চোখ বুজে ফেলল। ওর হাতগুলো নিজের অজান্তেই লুসিয়ার পিঠের দিকে এগোতে চাইল, কিন্তু পরক্ষণেই ওর মস্তিষ্কে বিবেকের চাবুক পড়ল। ও জানে লুসিয়া এখন যা করছে তা ভালোবাসার স্বাভাবিক বহিঃপ্রকাশ নয়, বরং স্রেফ রাগের প্রভাবে সৃষ্ট এক মরীচিকা। ফারহান লুসিয়ার কাঁধ শক্ত করে ধরে ওকে নিজের থেকে সরিয়ে সোফায় চেপে ধরল। ওর চোখে চোখ রেখে শাসনের সুরে বলল, লুসিয়া থামো, তোমার শরীরের উপর এখন তোমার নিয়ন্ত্রণ নেই। ড্রাগের প্রভাবে এই অতিরিক্ত উত্তেজনা তোমার হার্ট সহ্য করতে পারবে না। আর তাছাড়া লুসিয়া, আমাদের এখনো বিয়ে হয়নি। আমি তোমাকে ভালোবাসি কি ঘৃণা করি সেটা পরের কথা, কিন্তু এই অবস্থায় তোমার অসহায়ত্বের সুযোগ নেব, এতটা নিচু আমি হতে পারবো না। লুসিয়া তবু থামছে না। সে বারবার ফারহানকে জড়িয়ে ধরে সেই ঘোরের জগতে ফিরে যেতে চাইছে। উপায়ান্তর না দেখে ফারহান এক ঝটকায় লুসিয়াকে কোলে তুলে নিল। লুসিয়া তখনও শার্টের বোতাম খোলা নিষ্ফল চেষ্টা করছে আর অসংলগ্ন প্রলাপ বকছে। ফারহান ওকে সোজা নিয়ে গেল বাথরুমে। সেখানে থাকা বড় বাথটাবটার ভেতরে লুসিয়াকে বসিয়ে দিয়ে কোনো কথা না বলে শাওয়ারটা পূর্ণ শক্তিতে ছেড়ে দিল। বরফ শীতল জল লুসিয়ার মাথায় আর শরীরে পড়তেই সে এক মুহূর্তের জন্য স্থায়ু হয়ে গেল।
ঠান্ডা জলের ঝাপটায় ওর অবস্নায়ুগুলো যেন একটু সজাগ হলো। নেশার ঘোরটাও সামান্য ফিকে হয়ে এলো। ফারহান এক পলক ওর সিক্ত অবয়বের দিকে তাকিয়ে কঠোর গলায় বলল, চুপচাপ এখানে বসে থাকো। যতক্ষণ না এই আগুনের নেশা নামছে ততক্ষণ শাওয়ার থেকে বেরোবে না। বাথরুমের দরজাটা সজোরে বন্ধ করে দিয়ে ফারহান ড্রয়িং রুমে ফিরে এলো। ওর নিজের বুক তখনও হাঁফড়ের মতো ওঠানামা করছে, সারা শরীর ঘামে ভিজে একাকার। সে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে বৃষ্টির শব্দ ছাপিয়ে ওর মস্তিষ্কে লুসিয়ার ওই উন্মত্ত স্পর্শগুলো বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। লুসিয়ার নরম ঠোঁট যখন ওর গলায় বিচরণ করছিল, ওর গায়ের সেই মাদকতাময় সুগন্ধ আর শরীরের তীব্র উষ্ণতা সবকিছু ফারানে দীর্ঘদিনের অবদমিত কল্পনাকে আগ্নেয়গিরির মতো উস্কে দিচ্ছিল। ও চাইলেও ওই স্মৃতিগুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না। বারবার কানে বাজছে লুসিয়ার সেই হাহাকার মাখা কণ্ঠ, আমাকে নিজের করে নাও ফারহান। নিজের অবচেতন মনের সাথে ফারহানের এক ভয়াবহ মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হলো। সে জানালার কাছের ওপর কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। অন্ধকার রাতে কাচের গায়ে বৃষ্টির অবিরাম শব্দ ফারহানের অস্থিরতাকে শান্ত করার বদলে যেন আরও কয়েকগুণ বাড়িয়ে দিল। ফারহান একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করল। ওর মনে পড়ে গেল ফেলে আসা দিনগুলোর কথা। যখন থেকে সে দুনিয়াটা বুঝতে শিখেছে তখন থেকেই রিকার্ডোর ছত্রছায়ায় অন্ধকার জগতের সাথে তার বসবাস। একজন নিরেট গ্যাংস্টার হিসেবে ওর জীবনটা ছিল স্রেফ রক্ত, অবৈধ অস্ত্র, নিখুঁত ডিল আর টাকার নেশায় মগ্ন। দিনরাত কেবল শত্রু নিধন আর নিজেদের সাম্রাজ্য রক্ষার হিসেব করতেই তার জীবন পার হয়ে যেত। কোনো নারীকে কাছে পাওয়া, ভালোবাসার কোমল স্পর্শ কিংবা রোমান্সের মায়াবী আবেশ, এই বিষয়গুলো ফারহানের জীবনে কখনো কোনো স্থান পায়নি। সে বরাবরই ভেবে এসেছে ভালোবাসা কেবল দুর্বল চিত্তের মানুষদের বিলাসিতা। সে তো এখানে এসেছিল তার বোন তানভীকে জাভেনের হাত থেকে ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু ভাগ্য তাকে এমন এক মোড়ে দাঁড় করিয়েছে যেখানে আর সব সমীকরণ পাল্টে যাচ্ছে। এতদিন সে যে রক্তের নেশায় বুঝছিল, তার চেয়েও অনেক বেশি শক্তিশালী আর ভয়ঙ্কর নেশা হলো এই প্রেম। লুসিয়ার অবাধ্য স্পর্শগুলো ও দীর্ঘদিনের গড়ে তোলা পাথরের দেওয়ালটাকে তাসের ঘরের মতো ধসিয়ে দিচ্ছে। ও এখন আর খুনের নেশা নয়, বরং লুসিয়ার ওই মোহনীয় আকর্ষণের জালে নিঃশর্তভাবে বন্দী হতে চাইছে। ফারান নিজের অজান্তেই বিড়বিড় করে উঠল, কেন এমন হচ্ছে? কেন এই মেয়েটার নেশা বন্দুকের গুলির চেয়েও বেশি শক্তিশালী মনে হচ্ছে? সে অনুভব করলো ওর ভেতরে সেই কঠোর রক্তপিপাসু গ্যাংস্টারটি আজ এক চরম পরাজয়ের সম্মুখীন। লুসিয়া কেবল শত্রু জাভিয়ানের বোন নয়, লুসিয়া এখনও শিরায় শিরায় বয়ে চলা এক মরণ নেশা, যা তাকে তিল তিল করে ধ্বংস করছে অথবা হয়তো নতুন করে গড়ে তুলছে। মেক্সিকোর অন্ধকার গলিগুলোর এক কোণে অবস্থিত সেই হাই সিকিউরিটি জেলের নির্জন সেলে মেলস্ট্রমকে রাখা হয়েছে। বাইরে প্রবল বর্ষণের সাথে থেকে থেকে বজ্রপাত হচ্ছে, যার ক্ষণিক আলোয় জেলের সেলের স্যাঁতসেঁতে দেওয়ালগুলো বীভৎসভাবে ফুটে উঠছে। থানার সেই অন্ধকার সেলে বসে মেলস্ট্রম তখন নিজের নখ দিয়ে সিমেন্টের দেওয়ালে আঁকিবুকি কাটছে। ইনভেস্টিগেটররা হাজারো জেরা করলেও সে একটি শব্দ উচ্চারণ করেনি। সে শুধু অপেক্ষা করছে তার সেই গোপন বার্তার উত্তরের জন্য। মেলস্ট্রমের চোখে মুখে কোনো অস্থিরতা নেই, বরং এক গভীর শিকারীর ধৈর্য নিয়ে সে অপেক্ষা করছে। হঠাৎ সেলের বাইরে এক পুলিশ অফিসার এসে দাঁড়ালো। সে এদিক ওদিক তাকিয়ে চুপি চুপি একটা নীলখাম স্লাইডিং উইন্ডো দিয়ে ভেতরে চালান করে দিল। মেলস্ট্রম দ্রুত মেঝের ওপরে পড়ে থাকা খামটি তুলে নিয়ে সে অতি সাবধানে সিলটা ছিঁড়ল। ভেতরে একটি ছোট্ট চিরকুট, যাতে কোনো প্রেরকের নাম নেই, শুধু রক্তবর্ণের কালিতে লেখা একটি সাংকেতিক বার্তা। দাওয়ার বোর্ড সাজানো শেষ, লক্ষ্য এখন স্থির। জাভিয়ান যেটাকে তার চূড়ান্ত জয় বলে ভাবছে, সেটা আসলে ওর ধ্বংসের এক নিপুণ নীল কষা। তুমি শুধু সঠিক সময়ের অপেক্ষা করো। চিরকুটে লেখাগুলো পড়ে মেইলস্টমের ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। সে জানে এই বার্তাটি কার কাছ থেকে এসেছে এবং এর গভীরতা কতটা। জ্যাভেন এবং সারা পৃথিবী এটাই জানে যে মেইলস্টম এখন একা, তার সাম্রাজ্য ধসে পড়েছে। কিন্তু পর্দার আড়ালে থাকা এই রহস্যময় খেলোয়াড়টি কে, তা এখন এই গল্পের সবচেয়ে বড় অন্ধকার রহস্য। কেউ হয়তো আন্দাজ করতে চাইছে, কিন্তু এই অদৃশ্য ছায়াটি যে জ্যাভেনের কতটা কাছে লুকিয়ে আছে তা মেইলস্টোন ছাড়া আর কেউ জানে না। মেইলস্টোন চিরকুটটি হাতের মুঠোয় পিষে ফেলে অন্ধকারের দিকে তাকে বিড়বিড় করে বলল, জাভিয়ান, তুই ভাবছিস আমাকে খাঁচায় বন্দি করে তুই জিতে গিয়েছিস? তুই তো এখনো জানিসই না আসল খেলাটা শুরুই হয়নি। খুব শীঘ্রই তোর গড়ে তোলা স্বর্গের দুর্গে আগুন জ্বলবে, আর সেই আগুনের খবর বয়ে আনবে আমার এই গোপন সঙ্গী।
ছেলে আবার বজ্রপাতে তীব্র আলো খেলে গেল। মেলস্টোমের সেই হাসি আর চোখের স্থির দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে যে মেক্সিকোর বুকে জাভিনের জন্য এক মহাপ্রলয় অপেক্ষা করছে। মেক্সিকোর আকাশ তখন মেঘাচ্ছন্ন, প্রায় ভোর হয়ে এসেছে। এক বিষণ্ণ চাদর শহরটাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আছে। হাসপাতালে সাদা দেয়াল ঘেরা কেবিনে শুয়ে থাকা তানভি যখন ধীরে ধীরে চোখ মেলল, ওর কানে এখনো বাজছে সেই মুহুর্মুহু গুলির শব্দ আর ভ্যালেরিয়ার লাশের পাশে বসে করা নিজের আর্তনাদ। জানালার ওপাশে ধূসর আকাশটা ওকে বারবার সেই রক্তমাখা স্মৃতির দিকে টেনে নিয়ে যাচ্ছে। পাশে তাকিয়ে দেখলো রায়হান বসে আছে, জাভিয়ান নেই। তানভি খুব ক্ষীণ স্বরে জিজ্ঞেস করল, রায়হান ভাই, জাভিয়ান কোথায়? সে কি আসেনি? রায়হান একটু ম্লান হেসে বলল, স্যার একটু আগেই বেরোলেন ম্যাম, ডক্টরদের সাথে কথা বলছিলেন আর কয়েকটা জরুরি কল আসছিল। আপনি চিন্তা করবেন না, উনি আপনার পাশেই ছিলেন সারা রাত। তানভি চুপ করে জানালার দিকে তাকিয়ে রইল। রায়হান এবার কিছুটা আমতা আমতা করে বলল, মিস গজদন্তনী, আপনার রিপোর্ট নিয়ে স্যার একটু চিন্তিত। আপনার হিমোগ্লোবিন অনেক কম আর প্রেশারও খুব লো। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আপনার ভ্যাসোভ্যাগাল সিনকোপ নামের একটি সমস্যা ধরা পড়ছে। তানভি ভ্রুকুচকে তাকালো, সেটা কি রায়হান ভাই? এটা এমন এক শারীরিক অবস্থা যখন আপনার স্নায়ুতন্ত্র কোনো তীব্র আবেগ বা অতিরিক্ত মানসিক চাপ নিতে পারে না, তখন রক্তচাপ হঠাৎ করে কমে যায় আর আপনি জ্ঞান হারিয়ে ফেলেন। ডাক্তার বলেছেন জাভিয়ান স্যারের সান্নিধ্যে আসা বা কোনো তীব্র উত্তেজনার মুহূর্তে আপনার বারবার অজ্ঞান হয়ে যাওয়াটা এই রোগেরই অংশ। তানভি স্তব্ধ হয়ে গেল। তার মানে কি ওর নিজের শরীরটাই ওর ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? সে কি সারা জীবন এভাবেই দুর্বল হয়ে থাকবে? বিকেল করাতেই বাইরে বৃষ্টির বেগ বাড়ল। ঠিক সেই সময় জাভিয়ান কেবিনে ঢুকলো। ওর চেহারায় ক্লান্তির ছাপ থাকলেও চোখের কোণে তানভির জন্য এক সমুদ্র উদ্বেগ। জাভিয়ানকে দেখা মাত্রই তানভি যেন আশ্রয়ের খোঁজ পেল। ও জাভিয়ানের হাতটা খুব শক্ত করে আঁকড়ে ধরল। ওর চোখ দুটো জলে ছলছল করছে। তানভি খুব অসহায় স্বরে বলল, জাভিয়ান, আমি আমার বাবা মাকে দেখতে চাই। আমার বড্ড একা লাগছে এখানে। প্লিজ আমাকে ওনাদের কাছে নিয়ে চলুন। জাভিয়ান ওর কপালে লেপ্টে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে কোমল স্বরে বলল, আমি জানি তানভি, নিজেকে একটু সামলে নাও। আমি কথা দিচ্ছি, আগে এখান থেকে ডিসচার্জ হয়ে বাসায় ফিরি, তারপর আমি নিজেই তোমাকে তোমার বাবা মার কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। এখন শরীরের উপর জেদ করো না প্লিজ। ঠিক সেই সময় ডাক্তার জাভিয়ানকে কেবিনের বাইরে আসার ইশারা করলেন। জাভিয়ান বাইরে আসতেই ডাক্তার গম্ভীর মুখে বললেন, মিস্টার জাভিয়ান, ওনার শারীরিক অবস্থা যতটা না খারাপ, তার চেয়ে বেশি উদ্বেগজনক ওনার মানসিক স্থিতি। কাছের কারো মৃত্যুর স্মৃতি ওনার মস্তিষ্কে গভীর ট্রমা তৈরি করেছে। এই পরিবেশে থাকলে ওনার সিনকোপ অ্যাটাক আরও বাড়তে পারে, যা থেকে বড় কোনো স্নায়বিক রোগের ঝুঁকি আছে। জাভিয়ান জল শক্ত করে জিজ্ঞেস করলো, তাহলে ওর জন্য সেরা চিকিৎসা কি? ডাক্তার পরামর্শ দিলেন, ওকে দ্রুত এই শহর আর এই গুমট পরিবেশ থেকে দূরে কোথাও নিয়ে যান। পাহাড় কিংবা সমুদ্রের নির্জনতা ওনার মানসিক প্রশান্তির জন্য এখন ওষুধের চেয়েও বেশি জরুরি, যেখানে উনি পুরনো স্মৃতি ভুলে নতুন করে বাঁচতে পারবে। জাভিয়ান জানালার বাইরে বৃষ্টির দিকে তাকে এক দীর্ঘশ্বাস ফেলল। সে মনে মনে সংকল্প করল, মেলস্টোমের বাকি কেসগুলো রায়হানের উপর ছেড়ে দিয়ে সে তানভিকে নিয়ে কোনো এক নির্জন হিল স্টেশনে চলে যাবে, যেখানে শুধু শান্ত বাতাস আর ওরা দুজন থাকবে। মেক্সিকোর অ্যাপার্টমেন্টে বৃষ্টির শব্দ তখনও থামেনি। ড্রয়িং রুমে দাঁড়িয়ে ফারহান ঘড়ির দিকে তাকালো। দীর্ঘ সময় পার হয়ে গেছে, কিন্তু বাথরুম থেকে লুসিয়ার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। শাওয়ারের একটানা পানির শব্দ ড্রয়িং রুম পর্যন্ত ভেসে আসছে, কিন্তু লুসিয়াকে কয়েকবার ডাকার পরও ওপাশ থেকে কোনো উত্তর আসেনি। ফারহানের মনে কু ডাকলো, ড্রাগের রিয়াকশনে কোনো অঘটন ঘটল না তো? ও বাথরুমে দরজার সামনে গিয়ে আবারও জোরে ডাকলো, লুসিয়া, লুসিয়া, কথা বলো, তুমি ঠিক আছো তো? ভেতর থেকে কোনো শব্দ নেই। ফারহানা দ্বিধা করলো না, এক ঝটকায় দরজা খুলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকতেই ওর চোখের মনে স্থির হয়ে গেল। বাথটাবটা পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে উপচে পড়ছে। শাওয়ারের ঠান্ডা পানি অবিরাম লুসিয়ার শরীরের ওপর পড়ছে। লুসিয়া সেই বরফ শীতল পানিতে ভেজা শরীরে বাথটাবে মাথা এলিয়ে অঘরে ঘুমিয়ে আছে। ড্রাগের তীব্রতা আর ঠান্ডা পানির ঝাপটায় ওর শরীর নিস্তেজ হয়ে গেছে। ভেজা জামাকাপড়ও শরীরের সাথে লেপ্টে আছে, মুখটা ফ্যাকাশে সাদা দেখাচ্ছে। ফারহান দ্রুত গিয়ে শাওয়ার বন্ধ করলো। ওর বুকটা ধক করে উঠল লুসিয়ার এই নিস্পন্দন দেহ দেখে। ফারহান ওকে চাদরে জড়িয়ে সোফায় শুয়ে দিল। তোয়ালে দিয়ে চুল মুছতে লাগলো। লুসিয়ার এই শান্ত অসহায় মুখটার দিকে তাকিয়ে ফারহানের ভেতরে সেই কঠোর সত্তাটা যেন মুহূর্তেই গলে জল হয়ে গেল। ও ভাবতেও পারেনি যে মেয়েটা একটু আগে কামনার দাবানলে জ্বলছিল, সেভাবে নিভে গিয়ে
শিশুর মতো ঘুমাবে। ফারহান ওর ভেজা চুলগুলো আলতো করে মুখ থেকে সরিয়ে দিল। লুসিয়ার ভেজা কাপড়গুলো দ্রুত পাল্টানো দরকার, না হলেও নিউমোনিয়া হয়ে যেতে পারে। কিন্তু ফারহান থমকে দাঁড়ালো। অবচেতন মনে লুসিয়া তাকে যতই আকর্ষণ করুক না কেন, এই অবস্থায় ওর শরীরে সুযোগ নেওয়া বা ওর পোশাক পরিবর্তন করে দেওয়ার সাহস ফারহান সঞ্চয় করতে পারল না। ওর নীতিবোধ আর লুসিয়ার প্রতি এক অদ্ভুত সম্মান ওকে আটকে দিল। ফারহান দ্রুত ফ্ল্যাট থেকে বেরিয়ে পাশের ফ্ল্যাটের কলিং বেল চাপলো। দরজা খুললেন মধ্যবয়সী এক নারী, যাকে সবাই অ্যাপার্টমেন্টে এলেনা আপু বলে চেনে। ফারহান কিছুটা অস্বস্তি নিয়ে বলল, আপু, আসলে আমার গার্লফ্রেন্ড, ও একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছে। ওর একদম সেন্স নেই। ওর ভেজা ড্রেসগুলো যদি একটু চেঞ্জ করে দিতেন, আমি রুমে থাকতে পারছি না। এলেনা আপু কিছুটা কৌতুক মেশানো হাসিতে ফারহানের দিকে তাকালেন। ভ্রুকুচকে বললেন, নিজের গার্লফ্রেন্ডের ড্রেস তো তুমি নিজেই পাল্টে দিতে পারো। এখানে লজ্জা পাওয়ার কি আছে? আজকালকার জামানায় তোমরা তো অনেক অ্যাডভান্স। ফারহান স্থির দৃষ্টিতে এলেনা আপুর দিকে তাকালো। ওর কণ্ঠস্বরে এক ধীরতা ফুটে উঠল। সে গম্ভীর গলায় বলল, না আপু, আমাদের এখনো বিয়ে হয়নি, আর আমি বিয়ের আগে ওর এতটা ক্লোজ হতে চাই না। বিশেষ করে ওর এই অসহায় অবস্থায় আমি চাই না কাল সকালে জ্ঞান ফেরার পর ও রিগ্রেট ফিল করুক। প্লিজ আপু, আমাকে সাহায্য করুন। ফারহানের কথা শুনে এলেনা আপুর মুখের হাসি অম্লান হয়ে গেল। তিনি বেশ অবাক হয়ে ফারহানের দিকে তাকালেন। এই এখনকার আধুনিক যুগে এই ছেলেটার ভেতরে যে এত গভীর মূল্যবোধ লুকিয়ে আছে তা তিনি ভাবতেও পারেননি। তিনি আলতো হেসে বললেন, ঠিক আছে, তুমি বাইরে দাঁড়াও, আমি দেখছি। ফারহান বাইরে করিডোরে গিয়ে দাঁড়ালো। মেক্সিকোর রাতের শীতল বাতাস ওর চোখে মুখে লাগছে। সে ভাবছে, কেন সে নিজেকে এত আটকাচ্ছে, কেন লুসিয়ার প্রতি তার এই অদ্ভুত মায়া। রিকার্ডোর সেই নিষ্ঠুর গ্যাংস্টার ফারহান আজ যেন নিজের কাছে অচেনা হয়ে উঠেছে। সকালে মেক্সিকোর আকাশটা ধোঁয়াটে মেঘে ঢেকে আছে। হাসপাতালের কেবিনে তানভি তখনও জানালার বাইরে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল। ওর চোখে গতরাতের সেই বিভীষিকা আর ক্লান্তির ছাপ স্পষ্ট। জাভিয়ান যখন কেবিনে ঢুকলো, তানভি কোনো কথা না বলে জাভিয়ানের হাতটা পরম নির্ভরতায় আঁকড়ে ধরল, যেন এই একটা স্পর্শ ওকে পৃথিবীর সব ঝড় থেকে আড়াল করতে পারে। জাভিয়ান রায়হানকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলল, রায়হান, লজিস্টিক সব রেডি তো? আমি আর এক মুহূর্তে এই গুমট হাসপাতালে থাকতে চাই না। রায়হান ফাইলটা বন্ধ করে মাথা নিচু করে জানালো, জি স্যার, সব তৈরি। ডিসচার্জ পেপার থেকে শুরু করে সিকিউরিটি সব সেট। আমি মেক্সিকো সিটির বাইরে একটি নির্জন আর নিরাপদ হিল স্টেশনে কটেজ বুক করে রেখেছি আগামীকালের জন্য। সেখানে মেলস্ট্রিপ কিংবা বাইরের কোনো লোক আপনার নাগাল পাবে না। জাভিয়ান তানভীর দিকে ফিরল। ওর কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে ফিসফিস করে বলল, আমরা অনেক দূরে চলে যাব তানভি, এমন এক জায়গায় যেখানে শুধু পাহাড়, মেঘ, সমুদ্র আর আমাদের নিজস্ব কিছু মুহূর্ত থাকবে। সেখানে গিয়ে তুমি তোমার সব কষ্ট ভুলে যাবে। আমি তোমাকে সব ভুলিয়ে দেব। তানভি কোনো উত্তর দিল না, শুধু এক চিলতে ম্লান হাসলো। সে জানে না এই যাত্রা তাকে সুস্থ করবে নাকি নতুন কোনো ঝড়ের মুখে ঠেলে দেবে। কিন্তু জাভিনের চোখের ওই অতল গভীরতা আর কণ্ঠের দৃঢ়তা ওকে এক অদ্ভুত সাহস দিচ্ছিল। কয়েক ঘন্টার ক্লান্তিকর পথ পাড়ি দিয়ে যখন ওরা মেক্সিকোর সেই রাজকীয় ভিলা অ্যাসপেরেঞ্জার বিশাল গেট দিয়ে ভেতরে ঢুকলো, তখন বাড়ির অন্দরমহলে যেন এক নীরব ঝড় বয়ে যাচ্ছে। গাড়ি থামতে দেখা গেল বারান্দায় জাভিয়ানের বাবা মা এবং ওর চাচারা গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন। জাভিয়ান আর তানভীকে এমন বিপর্যস্ত অবস্থায় গাড়ি থেকে নামতে দেখে পরিবারের বড়দের মধ্যে চরম উত্তেজনা আর উৎকণ্ঠা ছড়িয়ে পড়ল। তানভী তখনও খুব দুর্বল, ওর পা কাঁপছে। গাড়ি থেকে নামতেই জাভিয়ানের বাবা এগিয়ে এসে কড়া গলায় জিজ্ঞেস করলেন, জাভিয়ান, মেক্সিকো সিটিতে এসব কি শুনছি? মেলস্ট্রমের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলে? আর তানভীর এই অবস্থা কেন? তোমরা কি বড় কোনো ঝামেলায় জড়িয়েছিলে? চাচাও পাশ থেকে যোগ করলেন, মেলস্ট্রমকে কি সত্যি পুলিশে দেওয়া হয়েছে? ওর ক্ষমতার উৎসগুলো ধ্বংস করার জন্য কি ব্যবস্থা নিলে? জাভিয়ান, পরিবারের সম্মান আর ব্যবসার ক্ষতি হয় এমন কিছু করনি তো? একদিকে ভ্যালেরিয়ার মৃত্যু শোক, অন্যদিকে তানভীর এই মৃতপ্রায় অবস্থা। জাভিয়ান এমনিতেই গত কয়েকদিনেই স্নায়ুচাপে বিধ্বস্ত, তার উপর পরিবারের বড়দের এই তদন্তমূলক প্রশ্ন আর মেলস্ট্রমের ক্ষমতা নিয়ে দুশ্চিন্তা ওর সহ্যের সীমা ছাড়িয়ে গেল। সবার কৌতূহলী দৃষ্টি আর প্রশ্নের বাণে পরিবেশটা অসহ্য হয়ে উঠতেই জাভিয়ান আর কোনো কথা বলার ধৈর্য রাখল না। সে কোনো উত্তর না দিয়ে সবার সামনে এক ঝটকায় তানভীকে পাজকলা করে কোলে তুলে নিল। জাভিয়ানের এই দুঃসাহসিক আর আকস্মিক পদক্ষেপে ওর বাবা মা আর চাচারা মুহূর্তে স্তব্ধ হয়ে গেলেন। বাড়ির বড়দের সামনে এমন আচরণ অভাবনীয়। জাভিয়ান জ্বলন্ত দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে বজ্রকণ্ঠে ঘোষণা করল,
মেইলস্টোন হোক বা অন্য কিছু, এত প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় বা মানসিকতা এখন আমার হাতে নেই। আগে তানভীরকে সুস্থ হতে হবে। লিভ আস অ্যালোন, আমাদের একা থাকতে দাও। পুরো ড্রয়িং রুমে পিনপতন নিস্তব্ধতা নেমে এলো। কারো মুখে আর কোনো কথা সরল না। জাভিয়ান তানভীরকে কোলে নিয়েই বীর দর্পে সিঁড়ি বেয়ে উপরের তলার মাস্টার বেডরুমের দিকে এগিয়ে গেল। ওর বলিষ্ঠ হাতের বাঁধনে তানভীর নিজেকে নিঃস্বার্থভাবে সমর্পণ করে চোখ বুজে রইল। জাভিয়ান জানে ওকে কাল ভোরের হিল স্টেশনের কটেজে যেতে হবে, কিন্তু তার আগে অফিসের কিছু জরুরি ফাইল সই করা আর দীর্ঘ সফরের জন্য প্রয়োজনীয় লাগেজ গুছিয়ে নেওয়ার জন্য আজ রাতটাই ভিলাতেই কাটাতে হবে। জাভিয়ান ঘর থেকে বেরিয়ে আসার সময় রায়হানকে ইশারা করলো সব বড়দের বুঝিয়ে বলতে, কিন্তু জাভিয়ানের মাথায় তখন একটাই চিন্তা, কালকের এই যাত্রা ওদের জীবনকে কোন দিকে নিয়ে যাবে। জাভিয়ান তানভীরকে অতি সাবধানে বিছানায় শুয়ে দিল। তানভীর চোখ বুজে থাকলেও ওর ফ্যাকাশে মুখটা দেখে জাভিয়ানের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। ওর কপালে আলতো করে একটা চুমু খেয়ে জাভিয়ান রুমের এসিটা ঠিক করে দিয়ে বাইরে বেরিয়ে এলো। দরজার বাইরে কয়েকজন বিশ্বস্ত সার্ভেন্ট আর তত্ত্বাবধায়ক মাথা নিচু করে দাঁড়িয়েছিল। জাভিয়ানের চোখে মুখে তখনও সেই কঠোরতা। সে গম্ভীর গলায় আদেশ দিল, শোনো, তানভীর শরীর মোটো ভালো না, ওর বিশ্রামে যেন কোনো ব্যাঘাত না ঘটে। একদম ঘড়ি ধরে ওকে পুষ্টিকর খাবার, টাটকা ফল আর ডাক্তার যে মেডিসিনগুলো দিয়েছে সেগুলো খাইয়ে দেবে। কোনো রকম গাফিলতি আমি বরদাস্ত করব না। তত্ত্বাবধায়ক মাথা ঝুঁকিয়ে বললেন, জি স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা সব সামলে নেব। জাভিয়ান তার হাতের ঘড়িটার দিকে তাকালো। অফিসে কিছু জরুরি নথিপত্র সই করা আর কালকের সফরের ফাইনাল অ্যারেঞ্জমেন্টগুলো চেক করা দরকার। সে কোটটা গায়ে জড়িয়ে আবার বলল, আমি ঘন্টাখানেকের জন্য অফিসে যাচ্ছি, কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন করবে। এরপর জাভিয়ান দ্রুত কদমে ভিলার বাইরে বেরিয়ে গেল। একদিকে তানভীর অসুস্থতা আর অন্যদিকে মেলস্টোমে রেখে যাওয়া অসম্পূর্ণ দাবার চাল। জাভিয়ান জানে শান্তি পেতে হলে তাকে এই মেক্সিকো শহর থেকে দ্রুত সরিয়ে নিয়ে যেতেই হবে। ভিলা থেকে সরাসরি জাভিয়ান তার অফিসে এসে পৌঁছালো। পারফিউম ইন্ডাস্ট্রিতে জাভিয়ানের নাম এক অনন্য উচ্চতায়। আজ জাভিয়ানের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি দিন। পারফিউম ওয়ার্ল্ডের একজন মেজর ক্লায়েন্ট মিসে রোজালিন এসেছেন একটি বিশেষ লিমিটেড এডিশন পারফিউম ডিলের জন্য। কনফারেন্স রুমে পিনপতন নিস্তব্ধতা। রায়হান প্রজেক্টের সূক্ষ্ম বিষয়গুলো ক্লায়েন্টের সামনে অত্যন্ত দক্ষতার সাথে তুলে ধরছে। জাভিয়ান প্রফেশনাল মুখে শুনলেও তার মনের এক কোণে সারাক্ষণ তানভীর সেই ফ্যাকাশে মুখটা ভাসছে। মিটিং যখন বেশ গুরুত্বপূর্ণ পর্যায়ে, ঠিক তখনই জাভিয়ানের ব্যক্তিগত ফোনটা ভাইব্রেট করে উঠল। টেবিলের উপর রাখা ফোনের স্ক্রিনে একটা নাম ভেসে উঠল, জিন্নিয়া। মুহূর্তের মধ্যেই জাভিয়ানের চোখের কঠোর দৃষ্টি বদলে গিয়ে এক অদ্ভুত কোমলতা আর ব্যাকুলতা ফুটে উঠল। একজন প্রফেশনাল বিজনেস টাইকুন হিসেবে মিটিংয়ের মাঝখানে ফোন ধরা তার স্বভাব বিরুদ্ধ, বিশেষ করে যখন মিস রোজালিন্ডের মতো বড় ক্লায়েন্ট সামনে বসা। কিন্তু জিনিয়া অর্থাৎ তানভীর ফোন বলে কথা। জাভিয়ান এক সেকেন্ড অপেক্ষা করল না। মিস রোজালিন্ড একটি বিশেষ ফ্রিগ্রেন্সের নোট নিয়ে কথা বলতে শুরু করেছিলেন, কিন্তু জাভিয়ান হাত তুলে তাকে থামিয়ে দিল। গম্ভীর কিন্তু দ্রুত স্বরে জাভিয়ান বলল, আই অ্যাম রিয়েলি সরি মিস রোজালিন্ড, একটি অত্যন্ত জরুরি ব্যক্তিগত কল। রায়হান, তুমি ডিলটা কন্টিনিউ করো। মিটিংয়ের সবাইকে অবাক করে দিয়ে জাভিয়ান দ্রুত কদমে কনফারেন্স রুম থেকে বেরিয়ে একটু আড়ালে চলে গেল। করিডোরের শেষ প্রান্তে গিয়ে কাপা হাতে রিসিভ করলো ফোনটা। জাভিয়ানের কণ্ঠস্বরে তখন প্রফেশনালিজমের লেশমাত্র নেই, বরং এক তীব্র মমতা মিশিয়ে সে বলল, জিনিয়া, তুমি ফোন করেছো, শরীর কি এখন একটু ভালো লাগছে? আমি অফিসে এসেছি কয়েকটা সাইন করতে। আমি একদম কথা দিচ্ছি জিনিয়া, আর কিছুক্ষণ আমি কাজ শেষ করে তোমার কাছে ফিরছি। আমরা কাল সকালে রওনা হচ্ছি পাহাড়ের দিকে। ফোনের ওপাশ থেকে তানভীর ক্ষীণস্বর শুনে জাভিয়ানের বুকটা শান্ত হলো। এই একটা নামের মাঝে জাভিয়ানের সমস্ত আবেগ আর পৃথিবী সীমাবদ্ধ। কনফারেন্স রুমে ফিরে আসার পর জাভিয়ানের চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি খেলা করছিল। জিনিয়ার কণ্ঠ শোনার পর তার সব ক্লান্তি যেন নিমিষে উধাও হয়ে গেছে। রায়হান ততক্ষণে ড্রিলের গ্রাফ চূড়ান্ত করে ফেলেছে। মেজর ক্লায়েন্ট মিস রোজালিন্ড জাভিয়ানের প্রফেশনালিজম আর পারফিউম সেন্সে মুগ্ধ হয়ে চুক্তিতে সই করলেন। মিটিং শেষে মিসেস রোজালিন্ড হাসিমুখে জাভিয়ানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, চমৎকার একটা ডিল হলো মিস্টার জাভিয়ান। এই সাকসেসটা সেলিব্রেট করা দরকার। আজ রাতে আমরা সবাইকে একসাথে ডিনার করতে পারি। জাভিয়ান ঘড়ির দিকে এক পলক তাকে বিনীতভাবে হাসলো। সে মাথা নেড়ে মৃদু স্বরে বলল, অন্তত দুঃখিত মিস রোজালিন্ড, আমি আপনার প্রস্তাবটা গ্রহণ করতে পারছি না। আমার ওই বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে, আমাকে এখনই ফিরতে হবে। রোজালিন্ড কিছুটা অবাক হয়ে ভ্রু কুঁচকালেন।
কৌতুকের স্বরে বললেন, তোমার ওয়াইফ মানে ওই জিন্নিয়া মিটিংয়ের মাঝে যার কল পেয়ে তুমি দৌড়ে গেলে? জাভেন এক মুহূর্ত চুপ রইল, তারপর সপ্রতিভ গলায় বলল, ওর নাম তানভি, তবে আমি ওকে জিনিয়া বলে ডাকতে বেশি ভালোবাসি। রোজালিন্ডের কৌতূহল এবার আরো বেড়ে গেল। তিনি চেয়ারে হেলান দিয়ে বসে জিজ্ঞেস করলেন, কেমন দেখতে তোমার এই জিনিয়া, যার জন্য তুমি বিজনেস ডিনারও অনায়াসে রিজেক্ট করতে পারো? জাভিয়ানের চোখের দৃষ্টি যেন কোনো এক গহীন নেশায় হারিয়ে গেল। সে কনফারেন্স রুমের জানালার ওপাশে আকাশের দিকে তাকিয়ে ঘোরের মধ্যে বলতে শুরু করলো, ওর রূপ, মাথা ভর্তি একরাশ রেশমি চুল, রূপস্রোতের নদীর মতো ঠিকই যেন রূপাঞ্জল। ওর হিরণ্ময়ী চোখ জোড়া যখন লাজে বুঝে আসে, মনে হয় বসন্তের হাওয়া বইছে। আর ঠোঁট দুটো যেন কুড়ি মেলে লাজুক কোনো ফুল। কিন্তু সবচেয়ে মিষ্টি ওর মুখের বলি। গজদন্তনির মুখের বুলি মনে হয় এক মায়াবী ময়না পাখির। ননস্টপ রেডিও বেজেই চলেছে, শুনলে মনে হয় সময়টা ওখানেই থমকে যাক। রোজালিন্ড বাকরুদ্ধ হয়ে জাভেনের দিকে তাকিয়ে রইলেন। শাইম চৌধুরীর এই ছেলের কথা সবসময় শুনেছিলেন, অথচ আজ যেন অন্য কিছুই দেখতে পেলেন। এই পাথরের হৃদয়ের মানুষটা যে কারো রূপের এত সূক্ষ্ম আর কাব্যিক বর্ণনা দিতে পারে, তা ওনার কল্পনার বাইরে ছিল। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে মৃদু স্বরে বলল, ওয়াও জাভিয়ান, আমি তোমার পারফিউমের ফ্যান ছিলাম, আজ তোমার প্রেমের ফ্যান হয়ে গেলাম। সত্যি মেয়েটা ভীষণ ভাগ্যবতী যে তোমার মতো একজন হাজবেন্ড পেয়েছে। জাভিয়ান সলজ্জ হেসে বিদায় নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। ওর মাথায় তখন শুধুই ওর ময়না পাখির মুখটা ঘুরপাক খাচ্ছে। বিকেল গড়িয়ে তখন পশ্চিম আকাশে সূর্যের আভা ম্লান হয়ে আসতে। লুসিয়া যখন চোখ মেলল তখন সে নরম বিছানায় শুয়ে আছে। শরীরটা আগের চেয়ে হালকা লাগছে ঠিকই, কিন্তু কাল রাতের অস্পষ্ট স্মৃতিগুলো মাথায় আসতে ওর বুকের ভেতরটা ধক করে উঠল। সে নিজের দিকে তাকিয়ে দেখল ওর গায়ে নিজের সেই পোশাক নেই, একটা সুন্দর মেয়েলি পোশাক ওর শরীরে, যা ওর নিজের নয়। লুসিয়া অবাক হয়ে ভাবল, এই ড্রেসটা কার? ফারহান কি তবে? ওর ভাবনার মাঝে ফারহান রুমে ঢুকলো, হাতে এক গ্লাস পানি আর কিছু ওষুধ। লুসিয়াকে তাকানো অবস্থায় দেখে ফারহান শান্ত গলায় বলল, জেগেছো? এলেন আপু, ড্রেস ওটা, পাশের ফ্ল্যাটে থাকেন। কাল রাতে তোমার ড্রেস ভিজে গিয়েছিল, তাই ওনাকে ডেকেছিলাম পাল্টে দেওয়ার জন্য। ফারহানের কথা শুনে লুসিয়া মনে মনে স্বস্তি পেলেও কাল রাতের কথা মনে পড়তেই লজ্জায় ওর কান ঝাঝা করতে লাগলো। ড্রাগের ঘরে সে ফারহানের কতটা কাছে চলে গিয়েছিল, কিভাবে ও শার্ট আঁকড়ে ধরছিল, সবই এখন আফসা মনে পড়ছে। লজ্জায় মাথা নিচু করে রইল লুসিয়া। ফারহান একটা চেয়ার টেনে বসে জিজ্ঞেস করলো, এখন কি সুস্থ বোধ করছো? তোমার কি বাড়িতে ফেরার অবস্থা আছে? লুসিয়া সোজা হয়ে বসলো, মনের ভেতরে একটা খসখসানি ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে সাহস সঞ্চয় করে সরাসরি ফারহানের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বাড়ি যাব, কিন্তু তার আগে একটা কথা, তুমি কাল রাতে আমাকে কিস কেন করেছিলে? আর তুমি ওই ক্লাবে কেন গিয়েছিলে? আমাকে ফলো করছিলে? ফারহান মুহূর্তের জন্য থমকে গেল। ওর চোখে এক পলক অস্থিরতা দেখা দিলেও সেটা সামলে নিয়ে গম্ভীর গলায় বলল, এসব অবান্তর কথা ছাড়ো লুসিয়া, ওটা পরিস্থিতির দাবি ছিল তোমাকে শান্ত করার জন্য। আর ক্লাবে কেন গিয়েছিলাম সেটা এখন জরুরি নয়। জরুরি হলো কাল আমার বাংলাদেশের ফ্লাইট, আমি ফিরে যাচ্ছি। বাংলাদেশ নামটা শুনে লুসিয়ার হার্টবিট যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে জানে তানভি এখন বাংলাদেশে নেই, সে এখানেই মেক্সিকোতে। অথচ ফারহান ভাবছে তানভি হয়তো দেশে আছে। লুসিয়া অনেকবার চাইলো সত্যিটা বলতে, কিন্তু ওর জিভ যেন আড়ষ্ট হয়ে এলো। যদি এখন সত্যিটা বলে আর ফারহান যদি ওকে ভুল বোঝে, যদি ভাবে লুসিয়া ওই নোংরা খেলার অংশ। লুসিয়া ধীর পায়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ফারহানের চোখে চোখ রেখে সে কিছুটা সময় নিশ্চুপ রইল, তারপর এক বুক দীর্ঘশ্বাস ছেড়ে কাঁপা কাঁপা গলায় বলল, ফারহান, তুমি যেহেতু চলেই যাচ্ছ, তবে যাওয়ার আগে এই একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। তোমার কি আমার প্রতি কোনো ফিলিংস নেই? বিন্দুমাত্র মায়াও কি কাজ করে না আমার জন্য? ফারহান স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে শুধু বলল, জানি না। এই শীতল উত্তর লুসিয়ার বুকে তীরের মতো বিঁধল। সে নিজেকে শক্ত করে অবজ্ঞার হাসি হেসে বলল, ঠিক আছে, তাহলে শুনে রাখো ফারহান, তুমি চলে যাওয়ার পর আমি আমার পুরনো লাইফে ফিরে যাব। আর এবার আমি আগের চেয়েও বেশি জঘন্য হব। আগে তো শুধু ড্রিঙ্কস আর ডান্স করতাম, কোনো লোকের সাথে রুমে যেতাম না, কিন্তু এখন থেকে আমি ঠিক সেটাই করব। প্রতি রাতে নতুন নতুন মানুষের শয্যা সঙ্গিনী হব আমি। কথাটা শেষ হওয়ার আগেই ফারহানের ভেতর যেন দাবানল জ্বলে উঠল। মুহূর্তের মধ্যে সে হিংস্র বাঘের মতো লুসিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। লুসিয়ার গলা চেপে ধরে তাকে দেওয়ালের সাথে আছড়ে ফেলল ফারহান। ওর দু চোখ দিয়ে তখন যেন আগুন ঝরছে।
হাতে দাঁত চেপে ফারহান হুংকার দিয়ে বলল, খবরদার লুসিয়া, নিজের মুখে আর একবারও এই নোংরা কথা আনবে না। অন্য কারোর সাথে রুমে যাওয়া তো দূর, আজ থেকে যদি কোনোদিন তোমার কোনো ক্লাবের আশেপাশেও দেখি, তবে কসম খোদার আমি একদম জানে মেরে ফেলবো তোমাকে, এটা মাথায় রেখো। লুসিয়া দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু ফারহানের এই রুদ্রমূর্তি আর দখলীপনা দেখে ওর ঠোঁটে একটা বিজয়ের হাসি ফুটে উঠল। সে বুঝতে পারল ফারহানের ওই জানি না শব্দের আড়ালে কতটা গভীর ভালোবাসা আর অধিকারবোধ লুকিয়ে আছে। ফারহান যখন বুঝতে পারল সে লুসিয়াকে ব্যথা দিচ্ছে, তখন ঝট করে হাত সরিয়ে নিল। ওর বুকটা তখনও দ্রুত ওঠানামা করছে। ফারহান গলা ছেড়ে দেওয়ার পর লুসিয়া অনেকক্ষণ কাশলো। ওর গলাটা লাল হয়ে গেছে, কিন্তু চোখে এক অদ্ভুত জেদ। লুসিয়া কাশতে কাশতে ফুঁপিয়ে উঠে বলল, তুমি আসলে কি চাও বলো তো ফারহান? জেলাস হচ্ছ, আবার নিজের মনের কথা এড়িয়ে যাচ্ছ, আমাকে দূরে সরিয়ে দিচ্ছ, আবার অন্য কেউ কাছে আসবে শুনলে পাগল হয়ে যাচ্ছ। এভাবে আমাকে ঝুলিয়ে রাখার মানে কি? ফারহান এবার আর নিজেকে সামলালো না, এক পা এগিয়ে লুসিয়ার একদম কাছে গিয়ে দাঁড়ালো। ওদের নিঃশ্বাস একে অপরের গায়ে লাগছে। ফারহান গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, তুমি কি চাও লুসিয়া? লুসিয়া এক মুহূর্ত দেরি না করে সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে চাই। ফারহান একটা তেতো হাসি হাসলো। আমাকে? আমার লাইফ সম্বন্ধে জানো তুমি? আমার অতীত, আমার বর্তমান, সবটা কি নিতে পারবে? আই ডোন্ট কেয়ার ফারহান, আমি শুধু তোমাকে চিনি। লুসিয়ার কণ্ঠে ধীরতা। ফারহান এবার লুসিয়ার কাঁধে হাত থেকে খুব শান্ত কিন্তু কঠোর বাস্তবতার কথাগুলো বলতে শুরু করলো। শোনো লুসিয়া, আবেগ আর বাস্তব এক নয়। তুমি যদি আমাকে চাও, তবে তোমাকে আমার সাথে আমার দেশে গিয়ে থাকতে হবে। সেখানে এই মেক্সিকোর মতো লাক্সারিয়াস লাইফ নেই, আমার বাড়িতে এসি নেই, সেখানে মেক্সিকান খাবার চলবে না, তোমাকে খেতে হবে ডাল ভাত। তোমার জন্য দামি গাড়ি থাকবে না, রোদে পুড়ে বাসে চড়তে হবে। পারবে এই জাঁকজমক ছেড়ে এক সাধারণ মধ্যবিত্ত জীবন কাটাতে? লুসিয়া আবারও বলল, আমি বললাম তো আই ডোন্ট কেয়ার। ফারহান দীর্ঘশ্বাস ফেলে বলল, মুখে বলা সহজ লুসিয়া, কিন্তু করাটা অনেক কঠিন। আমি চাইলেই তোমাকে লাক্সারিয়াস লাইফ দিতে পারি, কিন্তু ওসব পাপের টাকায় আমি আমার কাছের মানুষদের অন্তত রাখতে পারবো না। এই কদিন এই অন্ধকার জগৎ থেকে আমি একটা জিনিস বুঝেছি, পাপ মানুষকে সাময়িক সুখ দিলেও ভেতরে ভেতরে ধ্বংস করে দেয়। ওসব কালো টাকায় কোনো শান্তি নেই, যে শান্তিটা ছিল আমার ছোট্ট বিলাসিতাহীন পরিবারে, আমার সেই ছোট্ট বাড়ি রেহেমান প্রাঙ্গণে। ফারহানের কণ্ঠে দুর্ধর্ষ গ্যাংস্টারের বদলে এক ঘরমুখো ছেলের আরতি ফুটে উঠল। লুসিয়া দেখল ফারহানের দু চোখে ওর ফেলে আসা মা বাবার জন্য এক গভীর হাহাকার। ফারহানের কথাগুলো শুনে লুসিয়া দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে আর নিজেকে সামলাতে পারল না, এক পায়ে গিয়ে শক্ত করে ফারহানকে জড়িয়ে ধরল। ফারহানের বুকে ধুকপুকানি তখন স্পষ্ট শোনা যাচ্ছে। লুসিয়া ওর বুকে মুখ লুকিয়ে রুদ্ধস্বরে বলল, তুমি তো চলেই যাবে ফারহান, কিন্তু যাওয়ার আগে অন্তত আমাকে এখানে একটু শান্তিতে থাকার ব্যবস্থা করে দিয়ে যাও। শুধু একবার নিজের মুখে বলো যে তোমার আমার প্রতি ফিলিংস আছে, এই একটা কথা সম্বল করে আমি আমার বাকি জীবন পার করে দেব। ফারহান নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। লুসি আবার বলল, তুমি ডাল ভাতের কথা বলছো? আমি সব শিখে নেব ফারহান। মেক্সিকোর এই জাঁকজমক, এই আভিজাত্য কিছুই আমার লাগবে না। শুধু তোমার ওই রেহমান প্রিয়াঙ্কনের এক কোণে আমাকে একটু জায়গা দিও। আমি বাসে চড়বো, রোদে পুড়বো, তাও তোমার সাথে থাকতে চাই। লুসিয়ার আকুতি শুনে ফারহানের কঠিন হৃদয়টা এবার সত্যিই গলে গেল। সে লুসিয়াকে নিজের থেকে একটু দূরে সরিয়ে নিয়ে ওর দুই কাঁধ শক্ত করে ধরল। ফারহান ওর চোখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু ধীর স্বরে বলল, আমি কথা দিচ্ছি লুসিয়া, আমি ফিরে আসব, কিন্তু তার আগে আমাকে আমার বাড়িতে ফিরতে হবে। তোমাকে যদি আমার সেই জীবনে নিয়ে যেতে হয়, তবে আমাকে আগে সেই পথটা পরিষ্কার করতে হবে। সব গুছিয়ে নিয়ে আমি ঠিক ফিরে আসব তোমাকে নিতে, আর তখনই না হয় আমার সব জমানো কথা তোমাকে বলবো। লুসিয়া ছলছল চোখে মাথা নাড়ল। ফারহান এবার একটু গম্ভীর হয়ে আঙুল উঁচিয়ে সতর্ক করে বলল, তবে শোনো, আমি এখানে না থাকা অবস্থায় তুমি মদ সিগারেট এসব ছুঁয়েও দেখবে না। একদম পরিষ্কার কথা, এসব থেকে দূরে থাকবে। লুসিয়া ঠোঁট উল্টে আদুরে গলায় বলল, আচ্ছা বাবা, খাবো না, কিন্তু যদি তোমাকে অনেক বেশি মিস করি, তখন তো মনটা খুব খারাপ হয়ে যাবে, তখন কি একটু ড্রিঙ্কস করতে পারবো না? ফারহানের কপাল কুঁচকে গেল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তার মানে তুমি আবার ক্লাবে যাবে? লুসিয়া বিরক্ত হয়ে বলল, উফ ফারহান, না আমি ক্লাবে যাব না, আমি তার বাড়িতে যাইয়ে একটু ড্রিঙ্কস করব যদি তোমাকে খুব বেশি মনে পড়ে। ফারহান এবার আরও কঠোর হয়ে গেল। সে লুসিয়ার হাতটা আলতো করে চেপে ধরে বলল, নো, একদম না, আমাকে মিস করলেও তুমি ওসব শোবে না, মনে রেখো লুসিয়া।
তুমি যদি ওসব করো তবে আমি আর ফিরে আসবো না। আর তুমি মেক্সিকোর কোথায় কি করছো, কার সাথে মিশতো, সবই কিন্তু আমি ওখান থেকে জানতে পারবো। আমার চোখ সব জায়গায় আছে, তাই কোনো লুকোচুরি করার চেষ্টা করো না। ফারহানের এই শাসনের আড়ালে থাকা গভীর ভালোবাসাটা লুসিয়া অনুভব করতে পারলেও সে মুচকি এসে ফারহানের বুকে মাথা রাখলো। সে জানে এই মানুষটার শাসনের মধ্যেই তার জীবনের সবটুকু নিরাপত্তা লুকিয়ে আছে।